পারমাণবিক বোমা শুনলেই কেমন যেন একটা বিজ্ঞান আর ভয়ের মিশেল মনে হয়, তাই না? আমরা কিছু সোর্স দেখলাম, বেশ বিস্তারিত। আজ সেগুলোর গভীরে গিয়ে একটু বোঝার চেষ্টা করব আসলে ব্যাপারটা কি। হ্যাঁ, ঠিক। মানে বিষয়টা বেশ জটিল আর এর প্রভাবও অনেক গভীর। একদম। তো শুরুতেই যদি বলি, পারমাণবিক বোমা আসলে কি? সহজ কথা, মানে এটা কি এমন অস্ত্র যা নিউক্লিয়ার বিক্রিয়া ব্যবহার করে? হ্যাঁ, একদম তাই। নিউক্লিয়ার বিক্রিয়া ব্যবহার করে অসংখ্য পরিমাণ শক্তি তৈরি করে। আর এই বিক্রিয়া দেখুন মূলত দুই রকমের হয়, ফিশন আর ফিউশন। ফিশন আর ফিউশন। আচ্ছা, ফিশনটা কীরকম? ফিশন বোমায়, মানে যেটাকে এ বোমাও বলে, সেখানে ইউরেনিয়াম বা প্লুটোনিয়ামের মতো ভারী পরমাণুর নিউক্লিয়াসকে ভাঙা হয়। এতে বিপুল শক্তি বেরোয়। যেমন ধরুন ১৯৪৫ সালে হিরোশিমা বা নাগাসাকিতে যেটা ব্যবহার হয়েছিল। ও আচ্ছা, হিরোশিমা নাগাসাকি, ওগুলো তাহলে ফিশন বোমা ছিল। আর ফিউশন? ফিউশন বোমা, যেটাকে এইচ বোমা বা থার্মোনিউক্লিয়ার বোমাও বলে, সেখানে আবার উল্টোটা হয়। হাইড্রোজেনের হালকা আইসোটোপ যেমন ডিউটেরিয়াম বা ট্রিটিয়াম, এগুলো প্রচণ্ড তাপ আর চাপে একসাথে জুড়ে গিয়ে ভারী নিউক্লিয়াস তৈরি করে। আর এটাই কি বেশি শক্তিশালী? শুনেছি ফিউশন বোমা নাকি ফিশনের চেয়ে অনেক। হ্যাঁ, অনেক অনেক বেশি। মানে হাজার হাজার গুণ বেশি শক্তিশালী হতে পারে, কারণ বিক্রিয়ায় শক্তির রূপান্তরটা অনেক বেশি হয়। আরেকটা ধরনও আছে অবশ্য, নিউট্রন বোমা। ওটা আবার একটু অন্যরকম। নিউট্রন বোমা সেটা কিরকম? ওটা বিস্ফোরণ তুলনামূলকভাবে কম ঘটায়, কিন্তু মারাত্মক পরিমাণে নিউট্রন রেডিয়েশন ছড়ায়। মানে মূল লক্ষ্য থাকে প্রাণ ধ্বংস করা, কিন্তু বিল্ডিং বা পরিকাঠামো যতটা সম্ভব অক্ষত রাখা। ভাবা যায়, কি সাংঘাতিক! এর ইতিহাসের দিকে তাকালে তো গায়ে কাঁটা দেয়। ১৯৪৫-এর পর সরাসরি যুদ্ধক্ষেত্রে ব্যবহার হয়নি, কিন্তু তারপরই তো শুরু হলো ঠান্ডা যুদ্ধ। মানে ঠান্ডা লড়াইয়ের সময়টা। হ্যাঁ, সেই সময়কার অস্ত্র প্রতিযোগিতা। ঠিক, মার্কিন যুক্তরাষ্ট্র আর তৎকালীন সোভিয়েত ইউনিয়ন দুজনেই পাল্লা দিয়ে পারমাণবিক অস্ত্র তৈরি করতে শুরু করল। হাজার হাজার। একটা সময় তো মনে হচ্ছিল পুরো পৃথিবীটাই এই অস্ত্রের নিচে। আর তারপর তো তালিকাটা আরো লম্বা হলো, তাই না? হ্যাঁ, ধীরে ধীরে আরও কিছু দেশ, যুক্তরাজ্য, ফ্রান্স, চীন, তারপর ভারত, পাকিস্তান, উত্তর কোরিয়া, সম্ভবত ইসরায়েলও, এই যে ক্ষমতাটা ছড়িয়ে পড়ল, এটাই তো নিউক্লিয়ার প্রলিফারেশন বা পারমাণবিক বিস্তার। আর এই বিস্তারটাই তো ঝুঁকিটাকে জিয়ে রেখেছে। আচ্ছা, তার আগে একটু প্রভাবগুলোর কথায় আসি। বিস্ফোরণ হয়, আগুন লাগে, এর বাইরে আর কি কি মারাত্মক প্রভাব আছে? প্রভাবগুলো খুবই মারাত্মক আর বহুমাত্রিক। প্রথমত তো বিস্ফোরণের শকওয়েভ বা অভিঘাত তরঙ্গ বিশাল এলাকা জুড়ে সবকিছু ভেঙে চুরে ধ্বংস করে দিতে পারে। মাইলের পর মাইল? হ্যাঁ, মাইলের পর মাইল। দ্বিতীয়ত থার্মাল রেডিয়েশন বা তাপীয় বিকিরণ। এটা আলোর গতিতে ছড়ায়, বহু দূর পর্যন্ত ভয়ঙ্করভাবে পুড়িয়ে দিতে পারে, আগুন লাগিয়ে দিতে পারে। তাপমাত্রাটা প্রায় সূর্যের কেন্দ্রের কাছাকাছি চলে যায় কিছুক্ষণের জন্য। অবিশ্বাস্য! আর রেডিয়েশনের যে বিষয়টা, ওটাই কি সবচেয়ে ভয়ের, মানে দীর্ঘমেয়াদী প্রভাব? ঠিক ধরেছেন, আয়োনাইজিং রেডিয়েশন। এটা জীবন্ত কোষকে সরাসরি আক্রমণ করে। তাৎক্ষণিকভাবে রেডিয়েশন সিকনেস হতে পারে, যা খুবই মারাত্মক, এমনকি মৃত্যুও হতে পারে। আর দীর্ঘমেয়াদে ক্যান্সার, জেনেটিক পরিবর্তন, প্রজন্মের পর প্রজন্ম ধরে চলতে পারে এর প্রভাব। উফ! এখানেই শেষ না, আছে তেজস্ক্রিয় ফলআউট। মানে বিস্ফোরণের পর তেজস্ক্রিয় ধুলো, কণা, এগুলো বাতাসে মেশে অনেক দূরে ছড়িয়ে পড়ে, মাটি, জল সব দূষিত করে ফেলে। বছরের পর বছর, দশকের পর দশক ধরে এই তেজস্ক্রিয়তা থেকে যায়। মারাত্মক! আরেকটা প্রভাব আছে, ইলেকট্রোম্যাগনেটিক পালস বা ইএমপি। পারমাণবিক বিস্ফোরণ থেকে তৈরি হওয়া শক্তিশালী বিদ্যুৎচুম্বকীয় তরঙ্গ। এটা বিশাল এলাকা জুড়ে সব ইলেকট্রনিক যন্ত্রপাতি, পাওয়ার গ্রিড, কমিউনিকেশন সিস্টেম বিকল করে দিতে পারে। ভাবুন একবার, আজকের দিনে এটা কতটা ভয়ঙ্কর হতে পারে। পুরো সভ্যতাকেই তো থামিয়ে দিতে পারে। সব মিলিয়ে একটা ভয়ঙ্কর চিত্র। বর্তমানে এই ঝুঁকিটা কোথায় দাঁড়িয়ে? মানে আন্তর্জাতিক পরিস্থিতি তো বেশ উত্তেজনাপূর্ণ অনেক জায়গায়। দেখুন, ঝুঁকিটা কিন্তু কমেনি, বেশ বাস্তব। পারমাণবিক শক্তিধর দেশগুলোর মধ্যে সম্পর্কের অবনতি, ভুল বোঝাবুঝি, এমনকি দুর্ঘটনা থেকেও কিন্তু যুদ্ধ লেগে যেতে পারে। বিশেষ করে কিছু আঞ্চলিক সংঘাতের ক্ষেত্রে, যেখানে দুপক্ষেরই পারমাণবিক অস্ত্র আছে, সেখানে চিন্তাটা বেশি। আর সন্ত্রাসীদের হাতে পড়ার আশঙ্কা?
সেটাও একটা বড় উদ্বেগের কারণ। কোনো সন্ত্রাসী গোষ্ঠী যদি ছোট আকারের পারমাণবিক বোমা বা নিদেনপক্ষে তেজস্ক্রিয় পদার্থ জোগাড় করে ফেলতে পারে, সেটা ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি করবে। নিরাপত্তা বিশ্লেষকরা এটা নিয়ে খুবই চিন্তিত। এই ঝুঁকি কমাতে আন্তর্জাতিক স্তরে কি কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে? যেমন ওই যে নন প্রলিফারেশন ট্রিটি, এনপিটি। করে ২. যাদের আছে তারা যেন ধীরে ধীরে নিরস্ত্রীকরণের দিকে এগোয়। আর ৩. পারমাণবিক শক্তির শান্তিপূর্ণ ব্যবহার নিশ্চিত করা। কিন্তু এটা কতটা কার্যকর হয়েছে? দেখুন, কিছু সাফল্য নিশ্চয়ই আছে, কিন্তু সমস্যাও আছে। কিছু দেশ তো এই চুক্তির বাইরে থেকেই পারমাণবিক ক্ষমতা অর্জন করেছে, আবার যারা চুক্তিতে সই করেছে তাদের মধ্যে নিরস্ত্রীকরণের গতি খুব ধীর। এছাড়াও যুক্তরাষ্ট্র আর রাশিয়ার মধ্যে স্টার্ট বা সল্টের মতো চুক্তিও হয়েছে অস্ত্র কমাতে, কিন্তু সেগুলোর ভবিষ্যৎ নিয়েও অনিশ্চয়তা আছে। এখানেই তো নৈতিকতার প্রশ্নটা খুব বড় হয়ে দেখা দেয়। একদিকে যুক্তি দেওয়া হয় নিউক্লিয়ার ডিটারেন্স বা পারমাণবিক প্রতিরোধ, মানে এই অস্ত্রের ভয়েই নাকি বড় যুদ্ধগুলো হচ্ছে না। হ্যাঁ, এই যুক্তিটা বেশ পুরনো। মানে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর বড় শক্তিগুলোর মধ্যে সরাসরি যুদ্ধ এড়ানো গেছে হয়তো এই পারস্পরিক ভয়ের কারণেই। এটাকে বলে মিউচুয়াল অ্যাসিওর্ড ডিস্ট্রাকশন বা ম্যাড। কিন্তু অন্যদিকে এমন একটা গণবিধ্বংসী অস্ত্র পৃথিবীতে রাখাটাই তো মানে চরম অনৈতিক মনে হয়। যে কোনো সময় ভুল হতে পারে, দুর্ঘটনা ঘটতে পারে। ঠিক, এটাই বিতর্কের অন্য দিকটা। সোর্সগুলোতেও এই দুটো মতই এসছে। ডিটারেন্সের তত্ত্ব একদিকে যেমন শান্তি বজায় রাখার দাবি করে, অন্যদিকে এর অস্তিত্বটাই মানবজাতির জন্য একটা বিরাট ঝুঁকি। একটা দুর্ঘটনা, একটা ভুল সিদ্ধান্ত বা কোনো চরমপন্থীর হাতে পড়লে কি হবে সেটা ভাবলেই ভয় লাগে। তাই অনেকে মনে করেন সম্পূর্ণ নির্মূল করা ছাড়া আর কোনো নিরাপদ পথ নেই। কিন্তু সেটা কি আদৌ সম্ভব? সেটাই তো সবচেয়ে বড় প্রশ্ন, আর খুবই কঠিন চ্যালেঞ্জ। তাহলে সব মিলিয়ে যা দাঁড়ালো, পারমাণবিক বোমা একদিকে যেমন একটা ভয়ঙ্কর ধ্বংসের প্রতীক, তেমনি আবার কারো কারো মতে এটা নাকি শান্তি রক্ষারও একটা উপায়। অদ্ভুত এক প্যারাডক্স। এর অস্তিত্বটাই একটা জটিল আর বিপজ্জনক বিরোধাভাস তৈরি করেছে। একদিকে ডিটারেন্সের লজিক আর অন্যদিকে এর ব্যবহারের ঝুঁকি বা দুর্ঘটনার আশঙ্কা, এই দুয়ের টানাপোড়েনের মধ্যেই বিশ্ব নিরাপত্তা দুলছে। আর এখানেই আজকের আলোচনা শেষে একটা প্রশ্ন থেকে যায়। আমরা যে পারমাণবিক অস্ত্রমুক্ত একটা পৃথিবীর স্বপ্ন দেখি, যেখানে কারো হাতেই এই ভয়ঙ্কর ক্ষমতা থাকবে না, সেই লক্ষ্যে পৌঁছনো কি সত্যিই সম্ভব, নাকি এটা মানবজাতির জন্য একটা চিরকালীন চ্যালেঞ্জ হয়েই থেকে যাবে? এটা নিয়ে আমাদের সবারই ভাবা দরকার।